মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আর আজকে তোমরা টাইটেলটা তো দেখতেই পাচ্ছ, টাইটেলটা দেওয়া রয়েছে অমরনাথ, যেটা আমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসের তৃতীয় গদ্য, লিখেছেন সিস্টার নিবেদিতা। চলো আজকে আমরা এই পাঠ্যটা পড়ব, বুঝে বুঝে পড়ব, এবং খুবই প্রোডাক্টিভ একটা লেখা সিস্টার নিবেদিতার। আমরা জানি যে এই লেখাটার আগে যে লেখাটা আছে, যদিও আমরা এখনও সেই ভিডিওটা আপলোড করিনি তোমাদের সামনে, তবে বলে রাখি এই দুটো লেখাই কিন্তু সিস্টার নিবেদিতা লিখেছেন, যেটা আমরা আরেকটা পর্ব বাকি আছে, আমাদের আরেকটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, লেসন বাকি আছে, সেটা আমরা দেখব, সেটাও সিস্টার নিবেদিতার লেখা। কিন্তু আজকের যে পড়াটা আমরা পড়ব, সেই পড়াটা কিন্তু একটা অদ্ভুত একটা পড়া, এবং সেটা কিন্তু একটা যাত্রা সংক্রান্ত। যাত্রা সংক্রান্ত বোঝো তো, মানে ভ্রমণ সংক্রান্ত। তো এবার পড়াটা শুরু করার আগে তোমাদের দু একটা কথা, ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করে নিই, যাতে করে তোমাদের পাঠ্যটা খুব ইন্টারেস্টিং মনে হয় এবং তোমাদের পড়তেও ভালো লাগে। স্বামীজির নাম আমরা সবাই জানি। স্বামীজি বলতে আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি। আধুনিক চিন্তায় ভাবিত এমন একজন মানুষ, যিনি গোটা বিশ্ব দরবারে ভারতের মাথা বহুলাংশে উঁচু করে দিয়েছিলেন, যার শ্রদ্ধা, যার জ্ঞান, যার বিদ্যা, যার বুদ্ধি, হ্যাঁ, যার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। এই স্বামীজি এক সময় হঠাৎ করে তার ইচ্ছে হলো যে, ওনার ইচ্ছা হয়েছে যে উনি অমরনাথ যাবেন। এবার এই যাত্রার কথা শোনা মাত্রই তার যারা ভক্তবৃন্দ আছে বা শীর্ষ দল আছে, তারা সবাই সহমত পোষণ করলো এবং সবাই খুশি হলো যে না, আমরা আমাদের শীর্ষ, যিনি আমাদের শীর্ষ, যার আমরা যিনি মানে আমাদের যিনি গুরু, তার আমরা শিষ্য, সেই গুরুই আমাদের পথ দেখে এমন একটা পবিত্র স্থানে নিয়ে যাবে। তো এইরকম একটা ব্যাপার তৈরি হওয়ার পর সকলের মধ্যে ভীষণ আনন্দ, ভীষণ উৎফুল্লতা। সেই সময় এই গোটা জার্নিটা কিভাবে হয়েছিল না হয়েছিল তারই ধারাপাত রয়েছে সিস্টার নিবেদিতার লেখা এই প্রোজে। নাম হচ্ছে অমরনাথ। অমরনাথ হচ্ছে একটা তীর্থস্থান, আমরা সকলেই জানি। লর্ড শিবা অর্থাৎ ভগবান শিবের একটা স্থান ভারতবর্ষের মধ্যেই রয়েছে, কাশ্মীরে রয়েছে। খুব পবিত্র একটা জায়গা। প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প করে করে এই তীর্থস্থানে তীর্থ করতে যায়। যাই হোক, তাহলে পড়াটা আমরা শুরু করব। পড়াটা শুরু করার আগে এখানে দেখো কি বলেছি, একটু পড়ে নিই। অ্যাবাউট দ্য অথার রয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেল, সিস্টার নিবেদিতা, 28 October 1967, I think. Just a minute. Right, 67. There was a doubt, so I confirm it. 1867, 1867 সালে জন্ম, 28 অক্টোবর এই মানুষের জন্ম। এবার এ সম্বন্ধে যেটা বলবো, একটু ইনফরমেশন যেটা দেবো, সিস্টার নিবেদিতা এই নামটা কিন্তু দিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ। নিবেদিতা কথার অর্থ হচ্ছে ভগবানের প্রিয়। নিবেদিতা কথার অর্থ হচ্ছে ভগবানের প্রিয়। এই নামটা তার স্বামীজির কাছ থেকে পাওয়া। তারপরে প্লেস অফ বার্থ রয়েছে ডাঙ্গানান, কান্ট্রি টাইরনি, আয়ারল্যান্ডে। প্যারেন্টেজ, পিতামাতার পরিচয় লেখা আছে ফাদার স্যামুয়েল রিচমন্ড নোবেল অ্যান্ড মাদার মেরি ইসাবেল। এডুকেশন, স্টার্টেড হার আর্লি এডুকেশন অ্যাট হ্যালিফ্যাক্স স্কুল অ্যান্ড অরফেন হোম, was educated at Halifax College. Career in literary works, teacher at school in Keswick, taught in an orphanage in Rugby, author of Kali the Mother, Cradle Tales of Hinduism, The Master as I Saw Him, etc. Founder of Ramakrishna Sharada Mission, Sister Nivedita Girls School. তো এটা হচ্ছে ওনার জীবনেতে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাচিভমেন্টসগুলো, এই ক্রিয়েশনগুলো ওনার হাত দিয়ে রয়েছে। একজন অসামান্য মানুষ, যে তার জীবনের সমস্তটাই হিন্দু শাস্ত্র, হিন্দু দর্শনকে বুঝতে গিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের ভালো তিনি চেয়েছেন। স্বামীজির আদর্শে তিনি আদর্শায়িত, এমন একটা ব্যাপার। আচ্ছা, টার্নিং পয়েন্ট তার জীবনে কখন তার স্বামীজির সাথে দেখা হলো সেটা এখানে বলে দিয়েছি। মিটিং স্বামী বিবেকানন্দ ইন 1895 ইন লন্ডন। লন্ডনে প্রথম পরিচয় হয় স্বামী বিবেকানন্দের সাথে। শি ট্রাভেল টু ক্যালকাটা ইন 1898। তাহলে
1895 তার স্বামীজির সাথে পরিচয়। 1898 সালে তিনি চলে আসেন কলকাতাতে। বিকেম এ নান, তিনি সন্ন্যাসিনী হয়ে যান। বিবেকানন্দ গেভ হার দ্য নেম নিবেদিতা, মিনিং ডেডিকেটেড টু গড, ভগবানের প্রতি উৎসর্গ, ভগবানের কাছে যে প্রিয় তাকেই বলা হয় নিবেদিতা, এই নামটা দিয়েছেন স্বামী বিবেকানন্দ তাকে। ডেথ, কবে মারা গেলেন? ডাইড অন 13 অক্টোবর ইন 1911, এজড 43, মাত্র 43 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ইন দার্জিলিং বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া, তখন কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়নি এবং দার্জিলিংয়ে তার মৃত্যু ঘটেছিল, তখন ব্রিটিশ প্রেসিডেন্সির আন্ডারে এই দার্জিলিংটা ছিল। যে আজকে যে দার্জিলিং যেটা জেলায় পরিণত হয়েছে সেটা ব্রিটিশ প্রেসিডেন্সির আন্ডারে ছিল। 13ই অক্টোবর 1911 সালে। তা আমরা তার জীবনী সম্বন্ধে ছোট্ট একটা স্কেচ দেখে নিলাম যে কি কি হয়েছে না হয়েছে, কোথা থেকে তিনি এসেছেন, পিতামাতাকে, শিক্ষা কি, তার কেরিয়ার বা তার ওয়ার্ক জোনটা কি ছিল, তারপর কখন তার আধ্যাত্মিকতার সাথে পরিচয় ঘটলো, কখন তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা হয়ে উঠলেন, সেই সকল ডিটেলসগুলো দিয়ে, এবং কবে এই পরমাত্মার যে প্রয়াণ ঘটলো সেটাও আমরা নিচে দিয়েছি। আচ্ছা, এবার চলে যাব আমরা অ্যাবাউট দ্য অথরে, অ্যাবাউট দ্য টেক্সটে কী বলেছে, টেক্সটটা সম্বন্ধে কী বলেছে দেখো। বলেছে থিম অফ দ্য প্রোজ, এই যে পড়াটা পড়ছি এই পড়াটার বিষয়টা কি, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে বুঝতে হবে যে কী বিষয়ে পড়াটা রয়েছে। আ হ্যাভেনলি ভয়েজ টু অমরনাথ উইথ স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য ইন্টেন্স স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অফ অথর সিস্টার নিবেদিতা। বলছে এই যে পাঠ্যটি তোমরা পড়ছো, এই পাঠ্যটি হচ্ছে একটি স্বর্গীয় যাত্রার কথা বর্ণনা করে, যে যাত্রাটা একটা ধর্মীয় পীঠস্থানে বা ধর্মীয় স্থানে যার নাম অমরনাথ। এই যাত্রায় বিবেকানন্দের কন্যা হয়ে, তার সঙ্গী হয়ে তার সাথে গিয়েছিলেন সিস্টার নিবেদিতা, এবং সেই সমস্ত যাত্রায় তার যে আধ্যাত্মিক উপলব্ধি, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, সেটারই ধারাভাষ্য বিবরণী এখানে রয়েছে। অর্থাৎ একটা ভ্রমণ যাত্রা, যেটা একটা তীর্থস্থানে প্রতি বছর মানুষ, হাজার হাজার মানুষ তীর্থস্থানে তীর্থ করতে যায়, তেমনই একটা যাত্রা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই যাত্রায় তার পাশে হেঁটেছিলেন আমাদের এই মহিষী নারী, অর্থাৎ সিস্টার নিবেদিতা, তার শিষ্যা, যাকে আমাদের স্বামী বিবেকানন্দ মেয়ের মর্যাদা বা ডটার বলেছিলেন। যাই হোক, তাই সেই যাত্রার বিবরণের কথা এখানে রয়েছে। এখান থেকে তোমাদের যেটা গুরুত্বপূর্ণ লাগতে হবে যে এটা হ্যাভেনলি জার্নি, হ্যাভেনলি ভয়েজ অফ জার্নি টু অমরনাথ উইথ স্বামী বিবেকানন্দ। তাহলে এটা কিন্তু অমরনাথে তার যাত্রা, যেটা বিবেকানন্দ করেছিলেন, সেই যাত্রার সাক্ষী ছিলেন সিস্টার নিবেদিতা, তারই একটা বিবরণ রয়েছে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমাদেরকে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হলো এটা কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ বৃত্তান্ত, স্পিরিচুয়াল ট্রাভেলগ। যদি কোশ্চেনটা আসে যে তোমার অমরনাথ পড়াটি কী ধরনের পড়া, বলতে হবে স্পিরিচুয়াল ট্রাভেলগ। এটা কিন্তু একটা এমসিকিউ, কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা তোমাদের আছে এবার নিউ সিলেবাসে। তাহলে এটা হচ্ছে স্পিরিচুয়াল ট্রাভেলগ। যেমন আমরা কবিতাগুলোর ক্ষেত্রে পড়েছি তোমার সনেট, হ্যাঁ, তারপরে কোন কোন ধরনের কবিতা আমরা ভাগগুলো পড়েছি, শেক্সপিরিয়ান ট্র্যাজেডিগুলো পড়ার ক্ষেত্রে আমরা জেনেছি ম্যাকবেথ, ওথেলো ট্র্যাজেডি। তেমন করে এই যে পাঠ্যটা, এটা কিন্তু আধ্যাত্মিক ভ্রমণ বৃত্তান্ত, স্পিরিচুয়াল ট্রাভেলগ। ট্রাভেলগ কথার অর্থ হচ্ছে ভ্রমণ কাহিনী বা ভ্রমণ বৃত্তান্ত। আচ্ছা, যাক, তাহলে এবার আমরা পড়াটাতে চলে যাই। ধীরে ধীরে পড়ছি, তোমরা সবাই ভালো করে মন দিয়ে শোনো। পড়াটা কিন্তু বেশ কঠিন, আর যে কথাগুলো বলবো হাতে কাছে পেন অ্যান্ড পেপার নিয়ে রাখো, সেই অর্থগুলো কিন্তু লিখে নেবে। যারা আমায় অনলাইনে দেখছো তাদেরও বলছি, প্রিয় ভাই বোনেরা, প্রিয় ছাত্রছাত্রীরা, এই পড়াটা কিন্তু বেশ কঠিন, সহজসাধ্যভাবে বলবো। তোমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু সবাই পয়েন্ট আউট করে নিও। হ্যাঁ, সে টেক্সট বইয়ের মধ্যে করলেও অসুবিধে নেই, তোমরা পেন্সিল আর টেক্সট বইটা সামনে রাখো, তাহলেই হবে। দেখো, সবাই মনোযোগ দাও। It was in the course of an open-air meal in the Mughal
gardens at Achhabal. আচ্ছাবল বলে একটা জায়গা যেটা কাশ্মীরে রয়েছে, সেই আচ্ছাবলে একটা বাগান রয়েছে, মস্ত বড় বাগান, যে বাগানটা তৈরি করেছিল মুঘলরা। সেই বাগানে এক খোলা আকাশের নিচে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সেই সময়, ঠিক সেই সময়, that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims. তাহলে আচ্ছাবলে একটা মুঘল গার্ডেন, কাশ্মীরের আচ্ছাবল মুঘল গার্ডেন, সেখানে একটা খোলা আকাশের নিচে সমবেত মানুষরা সবাই বসে আহার গ্রহণ করছে। ঠিক সেই সময়, কোর্স মিন্স টাইম, সেই সময় দ্যাট দ্য স্বামী, আমাদের স্বামী, দ্যাট দ্য স্বামী মানে এই স্বামী, হু ইজ হি? স্বামী বিবেকানন্দ। সাডেনলি, হঠাৎ করে, অ্যানাউন্সড, ঘোষণা করলেন, দ্যাট যে হি উড গো টু অমরনাথ, তিনি যাবেন অমরনাথে। কোথায় যাবেন? অমরনাথ, a holy place, with the pilgrims, তীর্থযাত্রীদের সাথে, with the pilgrims, note this word, pilgrim মানে তীর্থযাত্রী, তীর্থযাত্রী, যাত্রীরা আছে এখানে, তোমার হচ্ছে এস দিয়ে প্লুরাল করা হয়েছে। পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, পিলগ্রিমস কথার অর্থ হচ্ছে তীর্থযাত্রী। তো যাই হোক, তীর্থযাত্রীদের সাথেই তিনি যাবেন। and take his daughter with him, এবং সঙ্গে তার মেয়েকেও নিয়ে যাবেন। who is she? she is sister Nivedita. Swami Vivekananda will go to Amarnath for a holy journey, and in the journey he will take his daughter sister Nivedita. এই যাত্রায় তিনি কাকে নিয়ে যাবেন? তার কন্যা সিস্টার নিবেদিতাকে নিয়ে যাবেন। Within our little party, there was too much feeling of delighted congratulations. Within our little party, যে দলটা তীর্থযাত্রীদের সাথে যেত অমরনাথ, মানে স্বামী বিবেকানন্দের যে দলটা তীর্থযাত্রীদের সাথে যাবে বলে ঠিক হলো, স্বামী বিবেকানন্দের দলটা কিন্তু খুব একটা বড় ছিল না, লিটল পার্টি, ছোট্ট একটা দল ছিল। সেই দলটা এই খবরটা চাওয়ার হওয়া মাত্রই বা প্রচার হওয়া মাত্রই যে স্বামীজি অমরনাথ যেতে চেয়েছেন, টু মাচ ফিলিং অফ ডিলাইটেড, সো ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দ্য পার্টি ওয়াজ ডিলাইটেড, আনন্দিত হলো, সবার মনে সেই খুশি, কোথায় যাব? অমরনাথে যাব। কার সাথে? আমাদের গুরু কে? স্বামী বিবেকানন্দের সাথে। সো এভরিওয়ান এনজয়, এভরিওয়ান ওয়াজ ইন এনজয়েবল মুড, সবাই খুশিতে একদম আত্মহারা। অ্যান্ড কংগ্রাচুলেশনস। সো যেহেতু স্বামীজি এটা ডিসাইড করেছেন যে অমরনাথ যাবেন, এই শুভ প্রস্তাবে সবাই তাকে ধন্যবাদ বা সাধুবাদ জানালো, তার দলের প্রত্যেকে। ফর এনি অবস্ট্রাকলস টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, ফর এনি অবস্ট্রাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, সেই দলে যে সকল ভাগ্যবান যাত্রী ছিল তাদের মধ্যে কেউই কিন্তু কোনরূপ বাধার সৃষ্টি করলো না। অবস্ট্রাকলস মিন্স প্রবলেম। সো আমরা যখন কোনো কিছু করার সময় আমরা যাদের পরামর্শ নেই তাদের মধ্যে অনেকে কেউ কিন্তু বলে এই কর, কেউ বলে আবার করিস না, তাই তো? অর্থাৎ মত পার্থক্য লক্ষ্য করা যায়। এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে, তুই একটা কিছু করতে যাচ্ছিস, মানে কেউ বলছে এই এটা করিস না, কিন্তু কেউ আবার বলছে কর, কেউ বলছে না না আমি তোর পক্ষে আছি, কেউ বলছে না না আমি তোর পক্ষে নেই, একদম তোর থেকে আলাদা আমি, এই বিষয়ে আমি তোর সাথে যাবই না। তেমন করে স্বামীজি যখন ডিসাইড করলেন, when স্বামীজি ডিসাইডেড, then everyone of his party, they did not make any obstacles, তারা কোনো আর বিবাদ করলো না, কোনো অরাজির মতো বা যাবো না এমন কথা বললো, সবাই রাজি। বুঝতে পারলো তো? তারা কি ছিল? ফরচুনেট মেম্বার। ওয়াই দ্য ওয়ার্ড ফরচুনেট ইজ ইউজড হিয়ার? কেন? কারণ দেখো, স্বামীজি হচ্ছেন একজন যুগ পুরুষ, তাই তো? মানবতার পূজারী, মানব ধর্মে বিশ্বাসী, তার সঙ্গ যারা পেয়েছিল তারা ভাগ্যবান কিনা? অবশ্যই ভাগ্যবান। এই জীবদ্দশায় তুমি এমন একজন মহান মানুষের জীবনেই শুনছো, যেটা তুমি শোনার পর তোমার জীবন অবশ্যই ধন্য হয়ে উঠবে, তাই তো? এই মানব জন্ম তোমার ধন্য যে তুমি এমন একজন প্রতিভাবান মানুষের দর্শন পেয়েছো, একজন মহামানবের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে। সে চাক্ষুষ হয়নি ঠিকই,
তার তার ধর্ম, তার মানবতা, তার ভালোবাসা, স্নেহ, তার বাণী, প্রত্যেকটার মধ্যে দিয়ে তুমি তার সাথে একাত্ম হয়ে যেতে পেরেছো। তাহলে দেখো, তুমি যদি এইখানে থেকে 2024 থেকে এই মানুষের বাণী শুনে তোমার জীবনে যদি উন্নতি ঘটে, যেমন করে প্রত্যেকের ঘটে, সেখানে যারা তার সঙ্গে ছিল তারা ভাগ্যবান কি না? ডেফিনেটলি দে আর ফরচুনেট। সো নিবেদিতা ইউজ দ্য ওয়ার্ড ফরচুনেট ফর দেম, তাই জন্য ফরচুনেট কথা ইউজ করা হয়েছে। অ্যান্ড এইডেড দিস, এই যে যাত্রাটা করবে, যাত্রা সংক্রান্ত প্রস্তুতির দরকার আছে তো এই যাত্রাটাকে করার জন্য এর সাথে কি হলো, একটা জিনিস যুক্ত হলো। কি যুক্ত হলো? আমাদের তো পরিষেবা চাই, কারণ যেতে গেলে এতগুলো লোককে নিয়ে যখন যাবো আমি, সঙ্গে তো কারো সাহায্যের প্রয়োজন পড়বে। তাহলে অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, রাজ্যস্তরীয় একজন অফিসার খোঁজ করলেন। কে? স্বামীজি। স্বামী বিবেকানন্দ কন্ট্যাক্ট উইথ আ স্টেট লেভেল অফিসার। তিনি কি করবেন? তিনি সাহায্য করবেন যাতে অমরনাথ যাত্রাটা তিনি তার ভক্তদের নিয়ে বা শিষ্যদের নিয়ে যাতে করতে পারেন। ইনচার্জ অফ দ্য জার্নি, যে সেই অফিসিয়াল যিনি ছিলেন, তিনি এই যাত্রাপথের দায়িত্বে ছিলেন। ঠিক আছে? ইন দ্য চার্জ অফ মানে কোনো কিছু দায়িত্বে থাকা। ইন দ্য চার্জ অফ মানে কোনো কিছু দায়িত্বে থাকা। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি ধীরে ধীরে এগোতে লাগলো। কোথাও যখন আমরা যাই তার জন্য গোছগাছ করা, প্রস্তুত হওয়া, যে যাবো কটার সময়, স্নান খাওয়া দাওয়া করে রেডি হই না, তেমন করে এই যাত্রাটা চারটিখানি যাত্রা না, একটা দুর্গম পথ যেটা তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে, যেখানে না কোনো ট্রান্সপোর্টেশন আছে, না কোনো মানে মিডিয়াম আছে যে তোমাকে পৌঁছে দেবে, তোমাকে পায়ে হেঁটেই যেতে হবে। ঠিক আছে? বোঝো। তাহলে সেই প্রিপারেশনটা চালু হয়ে গেল ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। এই অসাধারণ উপলব্ধিকে উপলব্ধ করার জন্য স্বামীজি এবং তার শিষ্যরা অধীর আগ্রহে তাদের প্রস্তুতি চালিয়ে গেল। কোথায় যাব? অমরনাথ। কাশ্মীর seemed in those weeks to be full of pilgrims. কাশ্মীরে রয়েছে অমরনাথ। সেই কাশ্মীরের দৃশ্যটার কথা সিস্টার নিবেদিতা বলেছেন। লুক অ্যাট দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স। কাশ্মীর seemed, কাশ্মীরকে দেখে মনে হলো, ইন দোজ উইক, ওই সপ্তাহগুলিতে যখন তীর্থযাত্রীরা তীর্থ করতে যায়, সেই যে বছরের নির্দিষ্ট সপ্তাহগুলো, টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীদের একদম কি ছেয়ে গেছে। যেমন করে এখন জলপেশ চলছে, তাই তো? এবং শুধু জলপেশ না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে মহাদেবের যারা, লর্ড শিবার যারা ডিসিপলস মানে ভক্ত যারা আছে, অনুগামী যারা আছে, তারা হেঁটে হেঁটে ছুটে চলেছে, তাই না? সেই তার কাছে পৌঁছে তাকে জল অর্পণ করার জন্য, তাই না? কি কি মনোবল, কতটা কতটা সংযম, সেটাই বলছে যে সেই সময়টা কাশ্মীরের বুকে যদি দৃশ্যটা তুমি দেখতে, তুমি অবাক হয়ে যেতে। হাজারো হাজারো সব তীর্থযাত্রী জড়ো হয়েছে। উই লেফট আচ্ছাবল, যাত্রা করব বলে আমরা সবাই আচ্ছাবল থেকে বেরিয়ে গেলাম। আমরা বলতে স্বামী, নিবেদিতা অ্যান্ড আদার পার্সনস, ঠিক আছে, যারা এই যাত্রায় যাবে, সবাই আচ্ছাবল থেকে চলে গেলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ফিরলাম আমাদের নৌকা বা তড়িতে। কোথায় ছিল সেটা? ইসলামাবাদে ছিল। সেখান থেকে আমাদের যাত্রার পর্বটা শুরু হবে, যেতে হবে। কেন যাব ওখানে? ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, একেবারে শেষ পর্যায়ের যে গোছগাছগুলো আছে বা ব্যবস্থাপনাগুলো যে আছে, সেগুলো করার জন্য আমরা কোথায় যেতে হবে? আমাদেরকে ইসলামাবাদে যেতে হবে। সো সিস্টার নিবেদিতা, বিবেকানন্দ অ্যান্ড অল হিজ ডিসিপলস ওয়েন্ট টু ইসলামাবাদ ফর দ্য ফাইনাল প্রিপারেশন। And everywhere we saw the march of gathering hosts. যেদিকেই তাকাই, তাকিয়ে দেখতে পারি রাশি রাশি সমস্ত আয়োজকেরা হেঁটে হেঁটে যাচ্ছে। অর্থাৎ এই যাত্রায় যারা অংশ নিবে এবং যারা যাত্রায় অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন পরিষেবা দেবে, তারা সবাই ব্যস্ত। সবাই কি করেছে? দল বেঁধে চলেছে। কারণ আমরা জানি অমরনাথের যে পথ দিয়ে তীর্থযাত্রীরা যায়, সেখানে তাদের সমস্ত দেখভাল করার দায়িত্ব কার উপরে থাকে? ইন্ডিয়ান আর্মির উপরে থাকে। শুধু তাই নয়, ভারতে আরও অন্যান্য প্রতিরক্ষা দপ্তররাও সেই পথে ভক্তদেরকে সুস্থভাবে, স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। অলওয়েজ দে আর বিজি। সো
বলছে তখন তো আর পরাধীন ভারতবর্ষ, তখন তো ভারত স্বাধীন নয়, তখন ভারত পরাধীন। তাই যারা যারা এই যাত্রার আয়োজক, তারা হোস্ট যাদের বলে, এবং যারা যারা যাত্রা করবে তাদেরকে বলে তীর্থযাত্রী, পিলগ্রিমস, both of them were busy to complete their target or their destination. It was all very quiet and orderly and picturesque. এত লোকের ভিড়, এত এত জায়গার থেকে লোক জমেছে, এত ধর্মের মানুষ ছুটে এসেছে, যেখানে ধর্ম নিয়ে কোনো কথাই নেই, সমস্ত ধর্ম মিলেমিশে মানুষ যাচ্ছে এমন একটা জায়গা। অথচ দেখো সেখানে কোনো কোলাহল নেই, না কোনো অরাজকতা, সব কিছু যেন গুছিয়ে চলছে, সব কিছু যেন গুছিয়ে চলছে। একেবারে একটা মনে হয় চিত্রসুলভ। কি সুলভ? চিত্রসুলভ। একটা তুলিতে, রঙা তুলিতে একটা ছবিতে যেমন সব কিছু নিখুঁতভাবে সাজানো থাকে, তেমন রাশি রাশি দলে দলে মানুষ যখন সেই মহাদেবের উদ্দেশ্যে যাত্রা করেছে, তাদের মধ্যে ধীর, স্থির, সংযম, নীরবতা সব যেন সমানভাবে সাজানো। যে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে এটা হাতে একা ছবি ছাড়া কিছুই না, তাই না? এতটা নীরবতা, এতটা একাগ্রতা, এতটা মনোযোগ, এতটা ধ্যান। হ্যাঁ, সত্যি এতটাই ধ্যান। 2,000 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000 লোক ছিল যারা একটা মাঠের মধ্যে তাঁবু টাঙিয়েছিল। এনক্যাম্প মানে তাঁবু টাঙানো। 2 থেকে 3,000 লোক সেইবার এই যাত্রায় অংশগ্রহণ করেছিল, মাঠের মধ্যে তাঁবু টাঙিয়েছিল। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং সেইখানে রাতের সময়টুকু তারা আশ্রয় নেয় সকাল হওয়ার আগেই, যাকে প্রত্যুষা বলে, ডন। ইট মিনস আর্লি মোমেন্ট অফ ডে ব্রেক, দিন শুরু হওয়ার আগের মুহূর্তটাকে বলে প্রত্যুষা বা ডন, প্রভাতকাল। ঠিক সেই সময় আসার আগেই তারা সেই স্থান পরিত্যাগ করে চলে গেছে, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন। বোঝো, যে জায়গাটায় গেলকাল রাতে তারা তাঁবু গেড়েছিল, যেখানে 3,000 মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে ছিল, সেইখানে তারা যে ছিল তার কোনো চিহ্নই নেই, তার কোনো চিহ্নই নেই। ব্যাপারটার অর্থ কি? আজকে আমরা যেখানেই ঘুরতে যাই, সে ধর্মীয় স্থান হোক, কোনো পার্ক হোক, বা কোনো তোমার হিল স্টেশন হোক, আমরা দুটো জিনিস অবশ্যই ছেড়ে আসব, প্লাস্টিকের বোতল আর কুরকুরের প্যাকেট, তাই তো? গোটা পৃথিবীটা যদি দেখা যায়, তবে এই প্লাস্টিক মেড থিংস প্রত্যেকটা এরকম ট্যুরিস্ট স্পটগুলোকে ঢেকে নিয়েছে, ছেড়ে গেছে। যার জন্য এখন সরকার শুধু নয়, গোটা বিশ্ব কিন্তু সজাগ, হ্যাঁ, যে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে। তাই জন্য মানে ইউজেস অফ প্লাস্টিক বন্ধ করা হয়েছে, এবং বিশেষ কিছু জায়গায় প্লাস্টিকের জিনিস নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তাই তো দেখো, মানুষ যেখানেই থাকে না কেন সেখানটা কিন্তু নোংরা করে তারপরে চলে যায়। হ্যাঁ, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরাও তার ঊর্ধ্বে নই, আমরাও তার ঊর্ধ্বে নই। আমরা যেখানেই যাই না কেন, তোমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখো, যেখানেই যাই না কেন, একটা কুরকুরের প্যাকেট, একটা চিপসের প্যাকেট, অর এনিথিং যেটা আমরা পারচেস করি, খাওয়ার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলি, তাই না? এটাই আমাদের স্বভাব। কিন্তু এটা সত্যি একটা খুব লজ্জার বিষয়। আমরা শিক্ষাটা নেব কার থেকে? এই 3,000 মানুষের থেকে, যারা এক রাত্রি একসাথে থাকার পরও পরের দিন ওখানে কোনো চিহ্ন ছিল না, কোনো আবর্জনা নোংরা চিহ্ন ছিল না। বুঝো? শুধু তাই নয়, সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। তারা যে রান্না করেছে, সেই রান্নার যে ছাইটা হয়েছে, উনানের ছাইটা, সেটাও তারা সুন্দর করে এক জায়গায় জমা করে রেখেছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়নি। And leave it before, আচ্ছা গেল, ছেড়ে দিয়েছে। They carried a bazaar with them. যেহেতু দূরের যাত্রা, তাই জন্য সঙ্গে তাদের বাজার থাকতো। কি থাকতো? বাজার। মানে কি? নিত্যদিনের খাওয়া দাওয়ার যে প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো তাদের সঙ্গে থাকতো। And at each halting place, the pitching of tents and opening of shops took place with incredible rapidity. তাই যেখানে যাত্রাপথে যেখানে যেখানে তাদের তাঁবু পড়তো, এত পথ তো একবারে হেঁটে যাওয়া সম্ভব নয়। সম্ভব কি? না। যেখানে যেখানে তাদের তাঁবু পড়তো, আজকে রাতে বিরামটা এখানেই ভাই, সবাইকে আজ এখানে থেকে কাল সকালে আবার হাঁটতে হবে। এরকম করে যতগুলো হল্টিং প্লেস অর রেস্ট স্টেশন তৈরি হয়েছিল বা আছে,
অন দ্য ওয়ে প্রত্যেকটা জায়গায় তারা পৌঁছানো মাত্রই চট জলদি কি করে যেত, সব তাঁবু টাঙানো হয়ে যেত, কেউ আবার দোকান দিয়ে বসে পড়তো, হ্যাঁ, যা কিছুই ঘটতো অসাধারণ দ্রুততার সাথে। অর্থাৎ 18 মাসে কারোর বছর ছিল না, বুঝতে পারো তো? এই ধরনের জার্নি করতে গেলে তাকে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হয়, ঠিক আছে? যেমন ডিফেন্সের কোনো চাকরি করতে গেলে, প্রতিরক্ষা দপ্তরে কোনো কাজ করতে গেলে তার শরীর এবং মনের উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ থাকতে হবে, ঠিক তেমন। হ্যাঁ, এই সমস্ত মানুষদের মেরুদণ্ড কখনো ঝোঁকে না, এরা মেরুদণ্ড সোজা করে বসে। তাই বলছে দেখো কতটা দ্রুততার সাথে তারা দোকান টাঙিয়ে ফেললো, তাঁবু টাঙিয়ে ফেললো, যার যার লাগবে জিনিস কিনবে তো আসবে তো, সবাই দলে যারা আছে যার যার যেটা ডিউটি সব সাজিয়ে গুছিয়ে খুব দ্রুততার সাথে করলো, যেটা দেখে সিস্টার নিবেদিতা বলেছেন ইনক্রেডিবল, অসাধারণ র্যাপিডিটি, দ্রুততা, অসাধারণ দ্রুততার সাথে তারা কাজ করতো। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ অর্থাৎ সহজাতভাবে। অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশন কথার অর্থ হচ্ছে সংস্থা। এই যাত্রা সংক্রান্ত সাপোর্টিভ দেওয়ার জন্য বা এই যাত্রায় যে যে মানুষ যে যে জীবিকায় ছিল, যেভাবে তারা তীর্থযাত্রীদের সাহায্য করতে চেয়েছিল, প্রত্যেকে স্বেচ্ছায় যোগদান দিয়েছিল, কিন্তু প্রত্যেকে স্বেচ্ছায় যোগদান দিয়েছিল। তোমরা দেখেছো হয়তো যখন একটা পথযাত্রা যায়, মানে প্রসেশন যায়, যে প্রসেশনের মধ্যে অনেক তীর্থযাত্রী তারা ঈশ্বরের জন্য উদ্দেশ্য করে হাঁটছে, পথের পাশ দিয়ে অনেকে বসে কিন্তু তাদেরকে খাবার, জল ইত্যাদি দেওয়া হয়, কিন্তু তাই না? সেই সমস্ত মানুষগুলোকে কেউ বলেছে যে এখান দিয়ে হেঁটে যাবে, তুমি ওদের জল দিও? কেউ বলেছে না, কারণ তারা স্বেচ্ছায় এগিয়ে এসেছে। তাই এমন করে এরকম একটা পবিত্র যাত্রার সাহায্যের জন্য অনেকেই স্বেচ্ছায় কি এগিয়ে আসতো, কাম ফরওয়ার্ড। A broad street would run through the middle of one part of the camp. তোদের আমি বলছি ব্যাপারটা কিরকম। দুদিকে তাঁবু খাটাতো, মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা তৈরি করা হতো, ঠিক আছে? যেই রাস্তাটা কিসের জন্য? যেই রাস্তাটা হচ্ছে এই তাঁবুতে বসবাসকারী বা ক্ষণিকের জন্য যারা থাকতে রয়েছে, অর্থাৎ যারা আমাদের তীর্থযাত্রী, তারা যেন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই রাস্তার মধ্যেই পেয়ে যান। যেমন করে হাট বাজারের রাস্তাগুলো হয়, দুপাশে দোকান, মাঝখানে আমরা যাই সবজি আনার যা যা কেনার কিনে ফেলি, ঠিক তেমন একটা মোটা চওড়া রাস্তা মাঝখানে তৈরি হতো। কি হবে সেই রাস্তায় বলা আছে এখানে, অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এই পথেই কেউ কিনতে পারতো ফ্রুটস, ড্রাইড ফ্রুটস, তার মানে শুকনো ফল, যেগুলো আমরা আলমন্ডস বলি, ক্যাশো বা আদার্স যেগুলো আছে, ড্রাই নাটস যেগুলো আছে সেগুলো, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, অর্থাৎ যাত্রাপথে প্রয়োজনীয় যে খাদ্যবস্তু সেগুলো সবগুলোই ওই পথের মধ্যেই পাওয়া যেত। কখন? দিনের শেষে যখন যাত্রাটা কোনো এক জায়গায় গিয়ে বিরাম নিত, তারপরেই চটচট করে দোকান টোকান খুলে যেত, হ্যাঁ, তারপরে জিনিসপত্র, লোকে জিনিসপত্র কিনে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, আবার সকালে উঠে হাঁটা, বুঝতে পারো তো? উদ্দেশ্য অমরনাথ। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার। এবার সিস্টার নিবেদিতা একজনের কথা বলেছেন, তহসিলদার কাদের বলে? পরাধীন ভারতবর্ষে জমির খাজনা আদায়ের জন্য একদল কর্মচারী নিযুক্ত থাকত, যাদেরকে কথ্য বাংলায় বলা হতো তহসিলদার বা ইংরেজিতে ট্যাক্স কালেক্টর। এই প্রফেশনের মানুষের উল্লেখ আমরা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের অনেক লেখাই পাই। খাজাঞ্চি বাবু, অর্থাৎ যিনি কর সংগ্রহ করেন, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করেন। তো এমন একজন মানুষ তাবু এখানে ছিল। কোথায় যাচ্ছিল সে? হি ওয়াজ গোয়িং টু অমরনাথ উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড। সো এই তহসিলদারের যে তাবুটা, এই তহসিলদারের যে এই তাবুটা ছিল স্বামীজির তাবুর একদিকে, স্বামীজির তাবুর এক পাশে, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার তাবুটা ছিল
আরেক পাশে, অর্থাৎ এক পাশে ছিলেন সিস্টার নিবেদিতা, এক পাশে ছিলেন হচ্ছে সেই তহসিলদার, মাঝখানে ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। Was generally placed near some advantageous spot for the lighting of the evening fire. এমন ভাবে জায়গাগুলো চয়ন করা হয়েছিল যাতে সন্ধ্যাবেলায় আলো জ্বললে সে আলোর যাতে একটু বেনিফিট পাওয়া যায়। কারণ এত একটা বড় মাঠের মধ্যে যখন 2-3 হাজার লোক থাকবে, তখন অনেক আগুনই কিন্তু জ্বলবে, কিন্তু এমন কেন্দ্রভাগে একটা আগুন জ্বলবে যেটা সকলের যাতে কাজে লাগে, তাই তো, অন্ধকারটা যাতে কাটে, যেটা মেন এরিয়া হয়, তাই না? আচ্ছা, তাই এই জায়গায় তাঁবুটা করার উদ্দেশ্য ছিল যে স্বামীজি যেখানে থাকবে সেখানে তো আলো থাকবে। এই আলো শুধু খড়ির আগুনের আলো নয়, এই আলো জ্ঞানের আলো, তাই তো। তাই সবারই কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমাদের সাথে যিনি যাচ্ছেন তার সাথে থাকা যায়, তাহলে কি কিছু একটা ভালো কিছু জানবো। And thus the neighborhood tended to form a social center. আর এর পিছনে যে প্রতিবেশী, মানে যেদিনকে আমরা যাচ্ছি আমাদের সাথে যারা ছিল সবাই কি তীর্থযাত্রী, তাদেরকে সিস্টার নিবেদিতা কি বলেছেন? নেইবারহুড, মানে প্রতিবেশী। তাদের একটা কিন্তু উপায় হয়ে দাঁড়িয়েছিল কি? একটা সামাজিক আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ স্বামীজিকে ঘিরে সবার মনে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো স্বামীজিকে করা হবে এবং স্বামীজি উত্তর দেবে। তোমরা শুনেছো হয়তো, দেখেছো হয়তো, বাড়িতে যখন ভগবদ গীতা পাঠ হয় বা যে কোনো ধর্মের কোনো ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে, তখন আশেপাশের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তারা গীতা পাঠ বা সেই ধর্মগ্রন্থ পাঠ কিন্তু এসে নির্বিঘ্নে শোনেন কিন্তু, ঠিক আছে। আমরা হয়তো যারা সেই গ্রন্থের গুরুত্বটাকে বুঝে উঠতে পারিনি, তারা কিন্তু আমরা হয়তো বাইরে কোলাহল বা চেঁচামেচিতে ব্যস্ত, বা যারা বৃদ্ধ বয়স্ক যাদের এই প্রতি আকর্ষণ হয়েছে, তারা বেশ তিলক কেটে কিন্তু ওখানে বসে ঠাকুরের নাম কীর্তন বা গান শুনছে। হোয়াট ইজ দ্য ইউটিলিটি? কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? এটার ব্যাখ্যাই তো কে দেবেন? স্বামীজি দিবেন। আর এটা জানার জন্যই আশেপাশে সবার নজর কার দিকে ছিল? স্বামীজির কাছে। কারণ এত বড় একটা মানুষ শিকাগো সম্মেলনে বক্তব্য রেখেছেন, গোটা ভারতকে উপস্থাপন করেছেন, সবাই ভারতের পরধর্ম সহিষ্ণুতা মানবিকতার প্রশংসা করেছে, হ্যাঁ, শিকাগো সম্মেলনে। এই মানুষটার সান্নিধ্য পেয়েছি, এর কাছে কথা না শুনে কি মনের প্রশ্ন জিজ্ঞাসা না করে কি থাকা যায়? না। আর যারা সবাই যাত্রা করছিল তারা হতে পারে বিভিন্ন ধর্মের, কিন্তু যাত্রাটা ঈশ্বরের উদ্দেশ্যেই তো। তাহলে ঈশ্বর সংক্রান্ত সব প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আছে? না। তো এমন একটা মানুষ যিনি যুগপুরুষ, যিনি এত পরম জ্ঞানী, তার কাছে আজকে আমি অনেক কিছু জেনে নিতে পারবো। তো এই ইচ্ছা যাদের মধ্যে আছে, যার কৌতূহল আছে, তারা সবাই স্বামীজিকে কী করলো? ঘিরে ধরলো। দ্যাট ইজ ওয়াই দ্য লাইন ইজ রিটেন, তার জন্য লাইনটা লেখা। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস, 100-র বেশি সেখানে সন্ন্যাসী ছিল। কি ছিল? সন্ন্যাসী 100-র বেশি। অল দ্য অর্ডার্স, সব দিক থেকে, মানে বিভিন্ন জায়গার থেকে এসছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের সব সাধু এসে, সন্ন্যাসী এসে হাজির হয়েছে। কোথায় যাবে? অমরনাথ যাবে। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তারা কোথায় রয়েছে? গেরুয়া রঙের তাদের তাঁবুর মধ্যে রয়েছে। সাম নো লার্জার দেন এ গুড সাইজ আমব্রেলা, তাদের তাঁবুগুলো আবার একটা ভালো মাপের ছাতা খুললে যেমনটা হয়, একটা ভালো মাপের ছাতা যদি তোর মাথার উপরে খুলিস, তাহলে সেটা যতটা জায়গায় ঘিরে থাকবে, তোর গাটা যখন ভিজবে না, ঠিক যতটুকু হওয়া দরকার, তাদের তাঁবুগুলো ঠিক ততটুকু। এখানে একটা জিনিস প্রকাশ পাচ্ছে, সাধু সন্তরা কখনো বিলাস ব্যাসন বা আরামের উপর নির্ভরশীল নয়, তারা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। সো দ্য সাইজ অফ দ্য শেড অফ দেয়ার টেন্ট ওয়াজ নট সো মাচ বিগ, যতটুকু মাথায় ছাউনিতে লাগে ঠিক ততটুকু, বুঝিস কিন্তু। And amongst these the Swami's influence appeared to be magnetic. সে সকল সাধু সন্ন্যাসীর মাঝে আমাদের স্বামীজির উপস্থিতিটা, প্রভাবটা যেন ছিল একটা চুম্বক ধর্মের মতো। অর্থাৎ the personality that Swami Vivekananda had influenced many persons, স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিত্ব, স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিত্ব, তার মধ্যে যে পুরুষত্ব, তার মধ্যে যে দীপ্ততা, সেটা একটা অমোঘ প্রভাব সৃষ্টি করেছিল।
যার জন্য তাকে দেখা মাত্রই সবাই তার দিকে আকর্ষিত হয়েছে। একটা চুম্বককে যদি অনেকগুলো লোহার মাঝখানে রেখে দেওয়া যায়, যেমন করে লোহাগুলো সেই চুম্বকটাকে পাওয়ার জন্য ছুটে আসে, এই জ্ঞানের উৎসকে সবাই, এই জ্ঞানের উৎসে ডুব দেওয়ার জন্য সবাই দূর দূরান্ত থেকে কী আসছিল, ছুটে আসছিল। The more learned of them swarmed about, তাদের মধ্যে অনেকেই অত্যন্ত শিক্ষিত। শুধু স্বামীজি নন, সেই তীর্থযাত্রায় যারা অংশগ্রহণ করেছিল, there were many people who were learned, যারা ছিল শিক্ষিত। learned means educated, learned means educated, শিক্ষিত। of them, তাদের অনেকেই, swarmed it means gathered, জড়ো করে ধরেছিল কাকে, স্বামীজিকে গোল করে ধরেছে। বলুন না বাবা, এটা বলুন তো, এটার মানে কি, নানা রকম তর্ক, এটা কেন বলে, এরকম করে বেশ একটা সুন্দর আলোচনা শুরু হয়েছিল। অ্যাট এভরি হল্টিং প্লেস, কোথায় হতো আলোচনাটা, যেখানেই রাতে ডেরা পড়তো, থামার জায়গা হতো, সেখানেই জমতো আসর, চলতো আলাপ আলোচনা। ফিলিং হিজ টেন্ট অ্যান্ড রিমেনিং অ্যাবজর্ব ইন কনভারসেশন, যত যাত্রা হতে লাগলো, দিন বাড়তে লাগলো, দিনের শেষে রাত থামতে লাগলো, তাবু পড়তে লাগলো, তত আস্তে আস্তে স্বামীজির যে ছোট্ট তাবুটা, তার মধ্যে লোকের ভিড় বাড়তে লাগলো। এক সময় সেটা তাবুটাকে ছাড়িয়ে বাইরের দিকে গোল করে সবাই বসত, ঠিক আছে। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, এটা হতো কখন, দিনের আলো থাকা পর্যন্ত, দিনের আলো থাকা পর্যন্ত এই আলাপ আলোচনা চলত। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তারা যে কথাগুলো বলতো সে কথাগুলো স্বামীজি পরে আমাদেরকে বলেছিলেন, তাই তো। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স দে ডিসকাস লটস অফ থিংস উইথ স্বামী বিবেকানন্দ। আফটার দ্যাট স্বামী বিবেকানন্দ ডিসকাস দোজ ওয়ার্ডস টু হিজ বা অ্যামং হিজ ডিসিপলস, তার যে ভক্তদের মধ্যে এগুলো নিয়ে পরে স্বামীজি বলতেন। জানিস ওরা আমাকে এরকম বলছিল, একজন এরকম প্রশ্ন করলো, তখন আমি এরকম উত্তর দিলাম। এগুলো স্বামীজি পরবর্তীতে তার ভক্তদের আলোচনা করে শোনাতেন, মনে রাখিস। হি হ্যাড বিন অল অফ শিবা, যা কথা হয়েছে শুধুমাত্র মহাদেবকে নিয়ে হয়েছে। কাকে নিয়ে হয়েছে, মহাদেব, শিবা। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, তাদের মধ্যে অনেকে ছিল আবার, রিমনস্ট্রেটেড মিন্স বিবাদ, রিমনস্ট্রেটেড মিন্স বিবাদ, যাকে আমরা ডিবেট বলি, তর্ক বিতর্ক। স্বামীজের কথা যে সবাই শুনে এক পায়ে মেনে নিয়েছে তা নয়। দেয়ার ওয়ার সো মেনি পিপল হু ওয়ার এগেনস্ট স্বামীজি, দে মেড সো মেনি পয়েন্টস বিফোর স্বামী, যে হাউ স্বামী ইউ ক্যান সে লাইক দ্যাট, দিস ইজ নট লাইক দ্যাট, দ্যাট ইজ ইউ আর টেলিং, তুমি যেটা বলছো সেরকমটা তো নয়। তার মানে মতে থাকা আর বিমতে থাকা লোকও তো থাকবে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সব মত একরকম নয়, তাদের মধ্যে ছোট বড় অবশ্যই আছে। তাই স্বামী যে আদর্শগুলো রাখতেন, যার আদর্শ ছিল মানব ধর্ম, সেখানেও কিন্তু ছিল মানুষের মনে। কারণ জ্ঞানের আলো যার মধ্যে জ্বলেনি সেই তো অজ্ঞানী, তাই না। পুঁথিগত বিদ্যা থাকলেই তো সে জ্ঞানী হতে পারে না। হ্যাঁ, মানুষ হলেই কি সে মানবিক হতে পারে না, তাই তো। তাহলে তো এই নিষ্ঠুর দৃশ্যগুলো দেখতেই হতো না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সারা মানব জাতির ইতিহাসে এত ধ্বংস, এত অন্যায়, এত অত্যাচার কেন সহ্য করতে হতো? শিক্ষিত মানুষ অভাব ছিল না। তার মানে কি শুধু বই পড়ে ভালো পোশাক পরলেই শিক্ষিত হওয়া যায় না, তার জন্য আদব কায়দা সব জানতে হয়। এবং সব থেকে বড় কথা, একটা মানুষ যদি তার মানুষ কথার অর্থ না জানে, তাহলে অবশ্যই সে যে ধর্মেরই হোক না কেন, সে কোনোদিনও আরেকটা মানুষকে ভালোবাসতে পারবে না, সে ভালো কারোর করতেও পারবে না। বুঝতে পারো তো? তাই সেটাই বলছে, সবাই বিবাদ করতো, খুব সিরিয়াসলি বিবাদ চলতো। অকেশনালি, এগুলো কি বিশেষ ক্ষেত্র বিশেষেই ঘটতো। অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, এবার যখন আলোচনা হতো না, আলোচনার সময় স্বামীজি আবার একটু দুষ্টু ছিলেন কিন্তু। যেমন ক্লাসের মধ্যে আমরা পড়াতে পড়াতে জিজ্ঞাসা করি, ওই তুই বলতো কি বলতেছি, বা পড়াটা পড়িয়ে নিয়ে আমি সব কিছু ভুলিয়ে দিব, এমনভাবে একটা গল্প করবো যে পড়াটা ব্রেনের থেকে বেরিয়ে যাবে। তারপরে বলবো, বল লেখিকার জন্ম কবে হয়েছিল, তখন দেখা যাচ্ছে কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না। এটা করার উদ্দেশ্য হচ্ছে স্বামী ট্রাই টু জাজ দ্য ক্যাপাসিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। শুধু সামনে বসে থেকে শুনলেই হয় না,
এইখানে যে ক্লাস চলছে যারা দেখছে তাদের মধ্যে কতজনের এই ক্লাসে মন আছে সেটা চিন্তার বিষয়। কেউ গরমে অস্থির, কেউ বাড়ি যাওয়ার তারা, কারো চিন্তা আছে যে সামনেই পরীক্ষা। অর্থাৎ ইউ আর হেয়ার বাট ইউ আর নট হেয়ার, ইউ আর থিঙ্কিং সামথিং এলস অ্যান্ড দ্যাট ইজ বায়ান্ড দ্য আওয়ার টেক্সট। শুধু তাই না, তোমার চিন্তাটা এই পাঠ্যের থেকে অনেকটা বাইরে, তুমি কিচ্ছু শুনোনি, তুমি কিচ্ছু জানো না। আবার এমনও কেউ আছে যে সব কিছুকে উপেক্ষা করে এইটার মধ্যেই মনটা দিয়ে রাখছে। তাই স্বামী দেখতে যেত যে কাদের কাদের মন আছে, কাদের কাদের নেই, তখন একটা অন্য কথা বলতো। হয়তো স্বামী সংসার পরিবার নিয়ে গল্প করতো, সবাই বলতো ধর স্বামীজি আপনি কি বলছেন, আমরা শুনতে এসেছি আপনার কাছে ধর্মের কথা, আপনি বলছেন এগুলো কথা। তখন তিনি মনে মনে হাসতেন, না কি, দে আর গুড লিসেনার্স, বিকজ তারা এসেছে আমার কাছ থেকে জানবে বলে। শিক্ষক দাঁড়িয়ে পড়াচ্ছেন আর আমাদের চিন্তাভাবনাটা অন্যদিকে, তাহলে কি আমরা তার কথার সাথে কম্প্রিহেন্ড করতে পারবো? মোটেই না। কলের থেকে জল খুলে দিলে জলটা নিচের দিকেই পড়বে, কিন্তু জলটাকে খেতে গেলে তোমার সামনে তার যেতে হবে, জল একলা একলা তোমার মুখে আসবে না। ঠিক জ্ঞানও ঠিক তাই, জ্ঞানের উৎস প্রবাহ সব জায়গায় আছে। এখন যদি তুমি সেটাকে ধরতে পারো তবে ভালো, না ধরতে পারলে চিরকাল তোমার পাশ দিয়ে বয়ে যাবে, আর শুধু তুমি দেখেই যাবে। বুঝতে পারো তো? এটাই স্বামীজি সেটাই দেখতো যে এরা বুঝতে পারছে কিনা। Even foreigners they urged were men, যারা বিদেশি ছিল মানে বিদেশ থেকে এসেছিল, তারা দাবি করত, একটা তর্কের দাবি করত। কার সাথে? স্বামীজির সাথে। কি বলতো? why make such distinctions between স্বদেশ and বিদেশ? হে স্বামী বলুন তো, স্বদেশ আর বিদেশের মধ্যে এত পার্থক্য কেন? সবাই বলে মানুষ, তাহলে স্বদেশী বিদেশি এত ভাগ কিসের? স্বামীকে এই প্রশ্নটা করা হতো। nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. যে প্রশ্নটা করত তাদের অনেকেই জানতো না যে স্বামীজি শুধুমাত্র হিন্দু ধর্মের প্রবক্তা নন, তিনি মুসলিমকেও যথেষ্ট ভালোবাসেন। তিনি মুসলিমিজম, মোহামেডানিজম বা একটা মুসলিম ভাই বোনকেও তার নিজের বলে মনে করেন, তাদের প্রতি তার মনে উষ্ণতা, স্নেহ, ভালোবাসা রয়েছে। এটা যারা প্রশ্ন করত তারাও বুঝতে পারতো না, তাই তো? আচ্ছা, দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ, তারাই আবার প্রশ্ন করত যে এই স্বদেশ আর বিদেশের ভাগ কি। অর্থাৎ যারা স্বদেশ বিদেশের প্রশ্ন তুলত তারাই আবার হিন্দু মুসলমানের যুদ্ধে অংশগ্রহণ করত, তাই তো? তার মানে আমরা মুখে যেটা বলি, কথাটা ভালো করে বুঝিস কিন্তু। সে ফর এক্সাম্পল ইউ আর সেইং আ পয়েন্ট বিফোর দ্য আওয়ার মডার্ন জেনারেশন, যে যেখানে মনে আজকে যদি সমাজে কোনো আলোচনা হয় না, সব আলোচনায় কিন্তু একটা মেয়েকে নিয়েই হয়। কিন্তু নোবডি লুকস হোয়াট আ গাই ইজ ডুইং, কেউ দেখে না একটা ছেলে কি করছে, বাট এভরিবডি অবজার্ভস আ লেডি অর আ ওম্যান হোয়াট শি ইজ ডুইং, ইজ শি ইজ ডুইং রাইট অর রং। এবং সমাজ সবসময় ব্যস্ত একটা মেয়েকে অসম্মান করতে। সো দিস ইজ দ্যাট ডিস্টিংটিভ ফিচার অফ আওয়ার সোসাইটি, যেখানে একটা সমাজে আলোচনার বিষয় শুধু একটা মেয়ে, একটা মা, একটা বউ, এখানে ছেলেদের নিয়ে কোনো আলোচনা হয় না। তা দেখ, যে মানুষগুলো স্বদেশ আর বিদেশের পার্থক্য খুঁজছিল তারাই যারা বলছে এই পার্থক্য কেন, এগুলো করে লাভ নেই, তারাই আবার হিন্দু মুসলমানের যুদ্ধে অংশগ্রহণ করে। হিন্দু আর মুসলমান কি রে? একটা সম্প্রদায়, একটা মাযহাব। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, যখন দুটো শিশু সদ্য জন্মজাত শিশুকে পাশাপাশি রাখা যায়, কেউ বলতে পারবে কে মুসলিম কে হিন্দু? বলতে পারবে? বলতে পারবে। হসপিটালের কক্ষে একটা নবজাতক শিশু জন্ম হওয়ার পর যখন সে তার মায়ের দুধ পাচ্ছে না, পাশের বেডে থাকা একটা মা সেই সদ্যজাত সন্তানকে তার দুধ দিয়ে তার প্রাণ বাঁচাচ্ছে, তখন কি দেখছিল সে মুসলিম না হিন্দু? দেখেন। তাহলে কেন এই বিভাজন? এই বিভাজন আমাদের তৈরি করা। ধর্মের নামে যে পোশাক পরে আমরা লড়াই করছি, নিজেদেরকে হিন্দু বলে চিৎকার করছি, জয় শ্রীরাম বলে চিৎকার করছি, বা যখন আমরা হজরত মোহাম্মদের কথা শুনলে আমরা মুখ ঘুরিয়ে নিচ্ছি, মনে রেখো তুমি এদের কোনো বইয়েতেই কারোর নিন্দা পাবে না, এই নিন্দা তোমার তৈরি করা।
এই অন্যায় তোমার তৈরি করা। না ইসলাম বলেছে হিন্দু খারাপ, না হিন্দু বলেছে কখনো ইসলাম খারাপ। গীতার একটা পংক্তিতেও কোথাও ইসলামকে ছোট করা হয়নি, ইসলামের কোনো পংক্তিতে হিন্দুকে শত্রু দেখানো হয়নি, অথচ আমরা তাই করে চলছি। তাহলে কে করাচ্ছে? একদল স্বার্থান্বেষী মানুষ, যারা যুদ্ধ ক্যাচালের সময় একটা পার্টিকুলার ধর্মের জামা পরে সে নিজেকে হিন্দু হিসেবে দেখাচ্ছে আর মুসলিম হিসেবে। আর কি হচ্ছে? রক্তপাত হচ্ছে। ক্ষতিকার? মানবতার। একটা পাতারও ক্ষতি হয়েছে গীতার? কোরআন শরীফের একটা পাতাও নষ্ট হয়েছে না। কে মরেছে? হাজার হাজার ছেলেমেয়েরা মরেছে। এটাই তফাৎ। স্বামীজি এটাই বলছেন যে যারাই বিবাদ করিস তারাই বলছিস আবার যে হিন্দু মুসলমান। দেখো তাই কথায় আছে যে সোজা হাতে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। সেই সময় কিন্তু চাইলে পরে তিনি তার প্রতি উত্তর দিতে পারতেন, কিন্তু স্বামী তার প্রতি উত্তর দেননি। কারণ কিছু কিছু ধাতু আছে যেগুলোকে শক্ত ধাতু না, নরম ধাতু কাটতে পারে। অর্থাৎ কারুর মনে প্রবেশ করতে গেলে আগে কখনো কখনো তার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয়, তারপরে তার মনে প্রবেশ করা যায়। বুঝতে পারলো তো? এটা কিন্তু বড় জিনিস। এটা কিন্তু একজন জ্ঞানী বুদ্ধিমানই জানে। আমরা শুধুমাত্র গায়ের শক্তিকে বুঝি, তাই তো, যে করা বই মারপিট দিয়ে হলো না। আবার কেউ আছে সামান্য কথাতে কাজটা করায় দিবে, তাই তো, না শক্তি প্রয়োগ করবে, না কোনো চোখ রাঙানি, কিছুই না। সেটাই বলছে। So and বিদেশ ইনডিস্টিংগুইশেবল, তারাই কিন্তু আবার ভাগ করেছে এই স্বদেশ বিদেশ। যারা ওই ভাগটা চায় না তারা আবার এই ভাগ করেছে। Also prevented these simple souls from formally convincing of a unity. আমরাই হিন্দু মুসলমান হয়ে লড়াই করে দুটো আত্মাকে মিলন করতে দেইনি। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম আমার নয়নমণি, হিন্দু তার প্রাণ। অর্থাৎ একটা মানুষের পরিচয় সে হিন্দু বা মুসলিম না, তার পরিচয় হচ্ছে সে মানুষ। কিন্তু এই বিভেদ যেটা দুটো আত্মাকে মিলতে দেয়নি, আজ ভারতবর্ষ ভাগ হয়েছে, ভারত ভাগ হয়েছে, পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, এগুলো একদল স্বার্থান্বেষী মানুষের জন্য। আজকে যদি এই দেওয়ালগুলো উঠে যায়, এই যে আন্তর্জাতিক সীমানা, আন্তর্জাতিক বাউন্ডারি, সেগুলো যদি উঠে যায়, এই কয়টা দেশ এক হয়ে যেতে, বিশ্বের কোনো দেশ আমাদের আর হারাতে পারবে না। কিন্তু এটাই সবাই বুঝতে পেরেছিল, যার জন্যই ভাইয়ের সাথে ভাই, দাদার সাথে দাদার লড়াই করে, ধর্মকে ইস্যু করে গোটা দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এটাই কারণ। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। এখন আলোচনা শুরু হলে হিন্দু আর মুসলমান শুধু প্রতিদ্বন্দ্বিতা, শুধু কি প্রতিদ্বন্দ্বিতা, হাটে বাজারে সভায় অনুষ্ঠানে শুধু প্রতিদ্বন্দ্বিতা, শুধু প্রতিদ্বন্দ্বিতা। কাদের তৈরি? আমাদের তৈরি। আমরা সুযোগ দিয়েছি এক শ্রেণীর মানুষকে, যার জন্য এটা হয়েছে। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাব বানানটা PUNJAB, ঠিক আছে। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে argued was drenched with the blood of those who had died for the faith. পাঞ্জাবের সেই ভূমি আজও হিন্দু মুসলমানের রক্তে ভেজা। আমরা জানি, ইতিহাস ঘাটলে জানা যাবে যে পাঞ্জাবে হিন্দু মুসলমানের যে লড়াই হয়েছিল তা এক ভয়ানক লড়াই। ধর্মান্তরিত করার নামে, ধর্মের নামে যেমন হিন্দুরা মারমুখী হয়ে উঠেছিল, তেমন মুসলমানরাও মারমুখী হয়ে উঠেছিল। যেখানে হয়তো হিন্দুদের ভূমিকাটা একটু বেশিই ছিল, তাই না? যে ধর্মেরই যতটুকু ভূমিকা থাক না কেন, মরেছে কে? মানুষ। রক্ত যে ভিজেছে মাটিটা, সেটা একটা মানুষের রক্তে ভিজেছে। কিন্তু সেদিনকায় যে শয়তানটা সবার মধ্যে দানা বেঁধেছিল, সেটা হচ্ছে ধর্মের শয়তান, তাই তো? সে নির্দিষ্ট ধর্মের কথা বলে মানুষে মানুষে ক্যাচাল করেছে, ধ্বংস করেছে। সেটাই দেখো, হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি। স্বামীজিকে বলা হয়েছে, স্বামীজি সেই দিনের কথা ভুলে গেছেন যখন হিন্দু মুসলমানের সেই অন্যায়, মুসলিমের উপরে হিন্দুর অন্যায়, হিন্দুর উপরে মুসলিমের অন্যায়, অন্তত সেই দিনটার কথা চিন্তা করে তো মাথায় হিন্দুত্বের কথাটা রাখুন। অর্থাৎ তুমি সংকীর্ণ হিন্দু হও, তুমি মনে করো তোমার উপরে অত্যাচার হয়েছে, তুমি ভাবো যে মুসলিম তোমার শত্রু, একটা দিনের জন্য তো ভাবো, কারণ ওই রক্তগুলো কি ভুলে গেছো? they were trying to force Swami to believe that Muslims যারা পিপল ছিল, they were not good, or at the same time
হিন্দু ওয়াজ নট গুড। এটা বোঝাচ্ছে, বুঝতে পারলো তো? যে একটা দিনের জন্য তো নিজের ধর্মকে বলো, কি তুমি অন্য ধর্মকে ভালোবাসো? এত পর ধর্ম নিয়ে কথা বলো, তোমার নিজের ধর্মের উপর অত্যাচার হয়েছে সেগুলোর কথা ভুলে গেছো, এরকম বলছে। In answer to this, as became one was in fact an anarchanism of the future. Anarchanism কথার অর্থ হচ্ছে কালো বৈষম্য। স্বামী দেখলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মধ্যে কি বৈষম্য আছে? কালের বৈষম্য আছে। বাবা মা একটা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ, তাই তো? অর্থাৎ যে দিনটা আমরা কেটে দিচ্ছি বা কেটে যাচ্ছে সেই দিনটাই ভালো, যেটা আসছে সেটা আগামীটা খারাপ। হ্যাঁ, এত হিংসে ছিল না, এত মারামারি ছিল না। বাবাকে যখন বলতাম বাবা পিকনিকে যাবো, বাবা বলতো না। আগেকার দিনে পিকনিকে গেলে গ্রামের মানুষ সবাই এসে সাহায্য করতো, কড়ি দিয়ে, নুন দিয়ে, তেল দিয়ে। এখন গেলে জুতা ছুঁড়ে মারে। কারণ পিকনিক করতে গিয়ে মানুষ যে ধরনের অভব্য আচরণ করে গ্রামের বুকে দাঁড়িয়ে, সেই গ্রামে থাকা ভাই বোন, মা বোনদের সেটা সম্মানে লাগে। যার জন্য এখন আর পিকনিকে গেলেই ক্যাচাল। এখন শুনিস পিকনিক ক্যাচাল ছাড়া, রক্ত কাটাকাটি। ভালো ফ্যামিলির লোককেও পিকনিকে যাইতে দেয় না, কারণ পরিবেশটা খারাপ। পিকনিক মানেই নেশা, পিকনিক মানেই যাচ্ছে তাই তাই। এখন ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবো না আমরা। তাই দেখো, স্বামীজি বুঝেছেন যে কালের বৈষম্য আছে, দুটোর মধ্যে কালের বৈষম্য আছে। তাই কি করলো? The Swami made those practical concession of the moment that were expressive of his love for the brethren কথার অর্থ হচ্ছে ভক্ত বা অনুগামী। তাই স্বামীজি তখন এই প্রশ্নের উত্তর একটু অন্য ধাঁচে দিলেন, নিজেকে একটু দমিয়ে দেখেন। আমি কিন্তু শর্ট করে রেগে যেতেন, কিন্তু কেউ নীতিবিরুদ্ধ কথা বলে তিনি খেপে যেতেন, অন্যায়কে তিনি প্রশ্ন দিতেন। কিন্তু এই ক্ষেত্রে তিনি কি করলেন? দমে গেলেন। কারণ ওই যে কোনো শক্ত ধাতুকে কাটার সময় শক্ত ধাতু না, একটা নরম ধাতু কাজে লাগতে পারে, সেই নরম ধাতুটা তিনি বলেন। And drove his principles home to their minds with a greater force and vehemence. এবং তার যে মন মানসিকতা, এই যে মানুষের মনে দুষ্টুটা বা খারাপ ভাবনাটা আছে, কি করে মারবো? না সজোরে, না নিস্তব্ধে প্রবেশ করতে হবে। কি করতে হবে? নিস্তব্ধে, ধীরে ধীরে। এবং তাদের মধ্যে সেই ফোর্সটা তৈরি করতে হবে যেটা দিয়ে তারা নিজেরাই ভালো মন্দের বিচারটা করতে পারে। আজকে যদি তুই ন্যায় অন্যায় ভালো মন্দের বিচার তুই করতে পারিস, আর আমি তোকে শিখিয়ে দিই, কোনটা বেশি কার্যকর হবে? যেটা তুই নিজের থেকে বুঝবি যে এটা অন্যায়, এটা করা যাবে না। সেই ভালো মানসিকতা দিয়ে, সেই ফোর্স দিয়ে, গ্রেটার ফোর্স দিয়ে তিনি তাদের মাইন্ডে ঢুকেছেন, ঢুকে তাদের মন থেকে পরিশ্রুতকরণ যাকে আমরা বলি সেটা তিনি করেছেন। But as he told the tale of his warm discussion, the foreign mind could not help with some amusement, nothing the paradox that the Tahsildar himself and many officers and servants of pilgrims had been Muslims. কিন্তু যখন তিনি এই কথাগুলো বলেছেন, তখন উপস্থিত সেখানে অনেক ভক্ত যারা মুসলিম ছিল, তবুও তারা কোথায় যাচ্ছিল? অমরনাথ যাচ্ছিল। তাই তো? তারা যাচাই করতে যাচ্ছিল যে হিন্দু ধর্মের মধ্যে কি আছে এমন যে সবাই এত হিন্দু হিন্দু হয়ে মরে, তাই না? দেখবি একখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে অনেকে এমনও আসে কিন্তু নিমন্ত্রিত, যারা খুদ বের করতে আসে, তাই না? তারা এসে বলে এটাতে এটা দেওয়া হয়নি, এটা এরকম হচ্ছে, ওর তো কিছু দেয়ই নাই, মানে এরকম একটা ব্যাপার। জাস্ট দে আর হেয়ার টু ক্রিটিসাইজ ইউর এফোর্ট। এরকম লোক তোর জীবনেও আছে, লেখাপড়ার ক্ষেত্রেও আছে। তোর লেখাপড়া দেখছে, আসছে, জাস্ট তোর বাড়িতে আসছে জাস্ট টু ফাইন্ড আউট হাউ মাচ ইউ ক্যান আর্ন ইন ইউর এডুকেশনাল লাইফ বা এডুকেশনাল জার্নি। তারা অপেক্ষায় আছে, তারা চায় প্রতিদিন যাতে তুই তোর লক্ষ্যে পৌঁছতে না পারিস। এসে বলে ভালো করে পড়, মনে ইচ্ছা তুই যাতে এগোতে না পারিস। ঠিক আছে তো? এটা আছে। তো এমন লোকেরা যারা ছিল তারাও অবাক হয়ে গেল যে এত সুন্দর বক্তৃতা, এত সুন্দর ব্যাখ্যা, হ্যাঁ কিছুতেই রাগাতে পারছি না, কিছুতেই বিভেদ তৈরি করতে পারছি না। হ্যাঁ, অদ্ভুত হয়ে যায় মানুষটার সাথে সাক্ষাৎ পেয়ে। দেখো কি হলো, সত্যের জয় চিরকাল। আর স্বামীজি কিন্তু হিন্দু ধর্মের প্রবক্তা না, তিনি মানব ধর্মের প্রবক্তা, এই কথাটা ভুলে যেও না কিন্তু। ঠিক আছে? ঠিক আছে, তিনি ছিলেন হচ্ছে মানব ধর্ম, যাকে আমরা বলি হিউম্যানিটি। কি বলি? হিউম্যানিটি। ঠিক আছে, স্পিকার অফ হিউম্যানিটি। And that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers. এরা কিন্তু কেউই অস্বীকার করতে পারে, যখন আমরা অমরনাথে পৌঁছে যাব, গুহায় মহাদেবের দর্শন করব, পাশে দাঁড়িয়ে থাকা সেই হিন্দু বা মুসলিম, হিন্দু কি মুসলিমকে আটকাবে তুমি এখানে এসো না? আটকাবে কি না? আটকাবে কোনো, কারণ ধর্মে তো তা বলা নেই। আটকাবে কি না?
হয়তো কিছু কিছু কুচক্রী মানুষ এটাকে ইস্যু করে একটা ক্যাচাল তৈরি করতে পারে, কিন্তু ধর্মে কি বলা হয়েছে, মহাদেব কি বলেছেন, বা কোনো উপন্যাসে বা কোনো উপাখ্যানে লেখা আছে যেটা আটকানো না, তারা একসাথেই যাবে। কিন্তু তাহলে কিসের বিভেদ, কিসের ভেদাভেদ? On the ultimate arrival at the Srini, Srini মানে মন্দির বা মঠ, the Tahsildar came afterwards indeed with a group of friends begging formal acceptance by Swami as disciples, and in this no one seemed to find anything incongruous or surprising. Incongruous or surprising. এই তহসিলদার পরবর্তী সময় ফিরে এসেছিলেন আবার স্বামীজির কাছে, মুসলমান তবু স্বামীজির কাছে ফিরে এসেছেন, এসে সঙ্গে তার কয়েকজন সঙ্গীকেও নিয়ে এসছেন, এসে স্বামীজির থেকে তিনি দীক্ষা নিয়েছেন। একজন মুসলিম হয়ে একজন হিন্দু ধর্মগুরু থেকে দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কোনো কিছুকে চাপিয়ে অন্য ধর্মে যাওয়া না, দীক্ষা মানে জীবনে বেঁচে থাকার উপায়। দীক্ষা মানে মানব জাতিকে ভালোবাসার শিক্ষা, তাকেই বলে দীক্ষা। দীক্ষা মানে ফুল বেলপাতা বা মাথায় টুপি দিয়ে নামাজ পড়া, এগুলো নয়। দীক্ষা মানে জীবন চলার সঠিক আদর্শ, তাকেই বলে দীক্ষা। সে যে ধর্মের গুরু থেকেই তুমি নাও, ঠিক আছে, সাথে তাতে তোমার জাতও যাবে না, পাতও যাবে না। দীক্ষা মানুষের জীবনকে সঠিকভাবে চালাতে, যাতে তুমি পাপের বশীভূত না হয়, এই জন্যই লোকে দীক্ষা নেয়। তাছাড়া দীক্ষার মধ্যে আর কিচ্ছু নেই, বুঝতে পারলো তো? সিম্পল। তাই তারাও এসে পরবর্তী সময় দীক্ষা নিয়েছিল, যেটা দেখে আমাদের কারোরই আর কোনো রকম কিন্তু কোনো মানে তোমার অস্বাভাবিকতা বা আমাদের চমকে দেওয়ার মতো কিছু মনে হয়নি, কারণ স্বামীজির ব্যক্তিত্বও এরকম ছিল। স্বামীজি পরধর্মকে ভালোবাসতেন, কারোর ধর্মকে তিনি ছিনিয়ে নিয়ে নিজের ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা কোনোদিনও করেনি। Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage and camped with it for that night. যাক, ইসলামাবাদ ছেড়ে দিলাম, তারপর আবার তীর্থযাত্রীদের সাথে এক জায়গায় দেখা হলো, সেই রাতে আমরা সেখানে তাঁবুও টাঙালাম। ফর দ্যাট নাইট, ওই রাতে। অ্যাট পাবন, জায়গাটা কোথায়? পাবনে। এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস। যে পাবন জায়গাটা ভীষণ জনপ্রিয়, কিসের জন্য? এখানে পবিত্র ঝর্ণা রয়েছে। কি রয়েছে? পবিত্র ঝর্ণা। অনেক জলধারা রয়েছে যেগুলোকে পবিত্র বলে গণ্য করা যায়। মনে হয় সেগুলোতে স্বর্গের জল। সেগুলো কোথা থেকে নেমে এসছে? স্বর্গ থেকে নেমে এসছে। I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. ওই সন্ধ্যায় যে জলগুলো জমা করে রাখা হয়েছিল জলের পাত্রে, সেই কালো জলগুলোর মধ্যে যে আলোর বিচ্ছুরণ ঘটছিল, সেটা দেখে আমার মন ভরে গিয়েছিল। ঠিক আছে, পাত্রগুলোর মধ্যে জল রাখা হয়েছে, ব্ল্যাক ওয়াটার, ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, ঠিক আছে, কালো রঙের স্বচ্ছ জল, তার মধ্যে আলোর বিচ্ছুরণ যখন ঘটছে, আলো পড়ছে, ছিটকে আসছে চোখে, কি অস্বাভাবিক, কি অমায়িক সে দৃশ্য, মনে হচ্ছে যেন স্বর্গের দৃশ্য আমি পাচ্ছি। তাহলে কোনো দৃশ্য ভালো লাগার জন্য মনটাও থাকা চাই কিন্তু, তাই না? নইলে দৃশ্যর মাহাত্ম্য কিন্তু আমরা বুঝতে পারবো না। ঠিক তাই। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, ভিড়, দল, থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রুপস ফর শ্রীনি টু শ্রীনি, এবং প্রত্যেকটা ধর্মীয় তীর্থযাত্রীদের দল একে একে একটার পর একটা মন্দির মঠ ভ্রমণ করে করে দেখছিল, মানে এলাকায় যেগুলো যেগুলো আছে। অ্যাট পেহেলগ্রাম, কাশ্মীরে, এখান থেকে যাত্রা শুরু হয় অমরনাথের লাস্ট বেস ক্যাম্প, এখান থেকে শুরু হবে। তারপরে অ্যাট পেহেলগ্রাম, দ্য ভিলেজ অফ শেফার্ডস। পেহেলগ্রামকে বলা হয় মেষপালকের গ্রাম। কি বলা হয়? মেষপালকের গ্রাম। মেষপালক অর্থাৎ মেষ মানে ভেড়া, যে ভেড়ায় যে চড়ায় রাখাল, তাদের গ্রাম। মনে রাখবি, এই যে শেফার্ড বা ভেড়া, সে হচ্ছে সৎ, শান্ত, কোনো রকম কপটতা নেই এমন একটা প্রতীক, ভগবানের তৈরি। ভগবান যেমন ভেড়ার মতন, মেষের মতন সাধারণ শান্ত স্বভাবের নির্ভেজাল প্রাণী তৈরি করেছে, আবার বাঘের মতন হিংস্র প্রাণীও তৈরি করেছে। সব কিন্তু ভগবানই তৈরি করেছে, বুঝতে পারলি তো? দারুণ ব্যাপার কিন্তু এটা। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্পটা একদিনের জন্য দাঁড়ালো। কেন? টু কিপ একাদশী। কি পালন করবে? একাদশী পালন করবে। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন ফ্লোড। র্যাভাইন মানে হচ্ছে উপত্যকা। র্যাভাইন মানে কি? উপত্যকা। উপত্যকা আরেকটা ইংরেজি আছে ভ্যালি। ভ্যালি মানে কি? উপত্যকা।
একটা সুন্দর উপত্যকা ফ্লোর যেটা বিছানো ছিল, খুব সুন্দর উপত্যকাটা কোথায়? ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, যে বেশিরভাগ যে জায়গাটা তারা দাঁড়িয়েছিল তার বেশিরভাগ অঞ্চলটাই কি বালুকাময় কিছু দ্বীপের মতন, স্যান্ডি আইল্যান্ডস। ইন দ্য পিবেল ওয়ার্ন বেড, পিবেল মানে হচ্ছে নুড়ি বা পাথর, ওয়ার্ন মানে হচ্ছে সাজানো বা বিছানো, ঠিক আছে, গুড়ি গুড়ি পাথর দিয়ে বিছানো এই জায়গাটা ছিল। কোথার থেকে আসছে পাথরগুলা? মাউন্টেন স্ট্রিম, তার মানে পর্বতের থেকে নদী যখন উৎপন্ন হয় তখন থাকে নদীর উচ্চগতি, ভূগোলে আমরা পড়েছি। নদী উচ্চগতিতে নদীর ক্ষয়কার্য বেশি হয়, যার ফলে ওখান থেকে সমস্ত বালি পাথর সেগুলো প্রবল আকারে ভেসে এসে সমতলে জমা হয় এবং সেখানে একটা কি হয়, একটা সমভূমির মতন তৈরি হয়, ঠিক আছে। তো এটাকেই বলা হয়েছে পিবল ওয়ার্ন বেড, ঠিক আছে। সে টুকরো টুকরো পাথর দিয়ে একটা সমভূমির মতো একটা স্থানের মতন তৈরি হয়েছে, সেখানেই কি হয়েছে আস্থানাটা আমরা গেড়েছিলাম। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়্যার ডার্ক উইথ পাইন ট্রিজ, আশেপাশে পাহাড়ের থেকে যে ঢালগুলো নেমে আসছে সেখানে পাইন গাছের ভিড় এবং কালো অন্ধকারে ঢাকা। পাইন গাছের পাতা খুব ডিপ গ্রিন কালার হয়, ঠিক আছে, পিচ গ্রিন একদম, যার জন্য অন্ধকার পড়লে জায়গাটাকে আরও বেশি অন্ধকার লাগে। পাহাড়ি এলাকায় গেলে তুমি দেখতে পাবে। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন নট ইয়েট ফুল, আর সেই পর্বত শিখরে তুমি দেখতে পাবে কখনো সূর্যের উদয়, সূর্যের অস্ত কিংবা চাঁদের উদয়, কিন্তু তাও আবার আংশিক, কারণ পূর্ণ হবে না, কারণ এত উপরে শুধু মাথাটুকুই দেখা যায়, গোটাটাকে দেখা যায় না, বুঝতে পারলো তো কি অপূর্ব দৃশ্য। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড আর নরওয়ে, এই দৃশ্যটা দেখে সিস্টার নিবেদিতার মনে হয়েছিল যে সুইজারল্যান্ড আর নরওয়েতে তিনি এমন দৃশ্য দেখেছিলেন, তাই তো। নরওয়েকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়, হ্যামারফেস্ট নরওয়ে, সেটাই বলছে যে দেখে যেন মনে হচ্ছে রাতের বেলা সূর্য উঠেছে, এত অপূর্ব দৃশ্য। গোটা গোটা উপত্যকাটাকে যেন চাঁদের মিষ্টি আলো যেন প্লাবন ঘটিয়েছে, মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য। অ্যাট দ্য জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, যেটা সব থেকে বেশি কোমল, সব থেকে বেশি ভালোবাসার। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এটাই শেষ জায়গা পেহেলগ্রাম যেখানে মানুষের বাস আছে, এরপর থেকে আর মানুষের বাস নেই, দুর্গম এলাকা। আ ব্রিজ, আ ফার্ম হাউস, দেখতে পেলাম একটা সাঁকো মানে ব্রিজ বা সেতু। আ ফার্ম হাউস, একটা খামার বাড়ি। উইথ ইটস প্লাউ ফিল্ডস, সঙ্গে রয়েছিল চাষের জমি। অ্যান্ড আ ফিউ সেটের হার্টস, সেটের হার্টস মানে কি বলতো? এই যে তৃণভূমি, মনে কর ঘাস আছে, যে অঞ্চলে ঘাস আছে সেইখানে থাকা ছোট ছোট কুটিরগুলোকে বলা হয় সেটের হাউস। এগুলো সাধারণত গোচারণ ভূমি, যেখানে গবাদি পশুদেরকে খাওয়ানো হয়, ঠিক আছে। এখানে একটা গোচারণ ভূমি যেখানে গবাদি পশুদেরকে খাওয়ানো হয়। তো যাই হোক, সেই ছোট ছোট কয়েকটা কুড়ে ঘর দেখা গেল। অ্যান্ড হিয়ার অন দ্য গ্রাজি নল, এটা কলের নল না কিন্তু, গ্রাজি নল কথা অর্থ, গ্রেজি নল কথা অর্থ হচ্ছে তৃণভূমিতে ঢাকা কোনো পাহাড়ি টিলা বা ঢিপি, তাকে কি বলা হয়? গ্রেজি নল। ওয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন যাত্রা শেষের, যখন অন্তিম যাত্রা শুরু করলাম, তখন দেখি দূরে একটা ওরকম ঢিপি, তার মধ্যে সবুজ ঘাসের চাদর, বুঝতে পারলো তো? আচ্ছা। উই ফেল্ট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, তখন কি করলো? উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমাদের দলে যারা যারা পরে যাত্রা শুরু করবে তারা ওখানেই রয়ে গেল, আর আমরা কোথায় উদ্দেশ্যে হাঁটা দিলাম? অমরনাথ উদ্দেশ্যে হাঁটা দিলাম। এটা একটা বইও আছে কিন্তু, সিনেমাও আছে কিন্তু। আচ্ছা, তাহলে এই প্রথম পার্টটা তোমাদের সামনে আজকে নিয়ে এলাম। তোমাদের কেমন লাগলো? যদিও একটু আমি তাড়াতাড়ি পড়েছি, তার জন্য সরি, কারণ এত বড় জিনিস যদি লেন্দি করে পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আশা রাখি যে বুঝতে কারোর সমস্যা হয়নি। তবুও যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে, তোমরা ভিডিওটাকে বারবার করে দেখো। আর এছাড়া যদি কোনো শব্দগত অর্থ বা কোনো লাইনের এক্সপ্লেনেশন তোমাদের ঠিক মতো বুঝে উঠতে পারোনি, আমি যখন বলেছি তখন ঠিক মতো বোঝোনি, তারা কিন্তু সেই বিশেষ জায়গাটুকু যেটা তোমাদের সমস্যা হচ্ছে, যে ভিডিওটা আপলোড হওয়ার পর যে ডেসক্রিপশন বক্স তৈরি হবে সেখানে কিন্তু অবশ্যই লিখে জানাও, তাহলে আমি সেইগুলোর উত্তর দেব। আর তোমাদের আজকের পড়াটা কেমন লাগলো, প্রথম পর্বটা, সেটা তোমরা আমাদেরকে জানাবে। আরও কিছু সাজেশন যদি থাকে সেগুলো অবশ্যই অ্যাকসেপ্টেবল। আর আমাদের চ্যানেলটাকে ভালোবাসতে থাকো, এইভাবে আমাদেরকে
প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে সাহায্য করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও, এই বলেই রাখছি। তোমাদের দিন শুভ হোক।